নমস্কার, আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার নাম তমগ্ন ঘোষ। চলুন আজকের দিনের সবথেকে বড় ইকোনমিক অ্যাফেয়ার্সের আপডেটটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি ছোট্ট একটা প্রতিবেদন। বেসিক্যালি গতকাল থেকে শুরু হয়েছে আমাদের দেশে বাজেট সেশন, এবং আজকে ছিল আমাদের পার্লামেন্টে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন আজকের দিনে ইকোনমিক সার্ভের রিপোর্ট নিয়ে আলোচনা করেছেন। আজকের এই রিপোর্টের আলোচনার পরে কি দাঁড়ালো সেটাই হচ্ছে এই প্রতিবেদনের মূল বিষয়বস্তু। তো প্রথমেই শুরু করি। আমাদের গ্রোথ আউটলুক খুবই ভালো, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে রিফর্ম, পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম। তিনি এটাও বলেছেন যে ভারতবর্ষ চলছে এখন রিফর্ম এক্সপ্রেসের ওপরে। আসুন দেখা যাক। সো বাজেট সেশন শুরু হয়েছে আমাদের দেশে পার্লামেন্টে। বাজেট সেশন দুটো পার্টে হবে। প্রথম পার্ট 28শে জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি, এবং তারপরেরটা 9ই মার্চ থেকে 2 এপ্রিল। ওই বাজেট সেশনের জন্য গতকালকে আমাদের প্রেসিডেন্ট জয়েন্ট সেশন ডেকেছিলেন। জয়েন্ট সেশন আপনারা জানেন লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষই একত্রিত বসবে, এবং এটা আর্টিকেল নাম্বার 108 দ্বারা এটা হয়। তো এবার আসছি আমাদের এই ইকোনমিক সার্ভের রিপোর্টের বেসিস করেই, সমস্ত কিছু বিবেচনা করেই আমাদের দেশে নতুন বাজেট আসবে ফেব্রুয়ারি মাসে। বাজেট আমাদের দেশে আসে, সেটার আর্টিকেল নাম্বারটাও আপনাদের জন্য লিখে রেখেছি, জানেন আপনারা নিশ্চয়ই অনেকে, আর্টিকেল 110। তো কি হয় বেসিক্যালি, সারা বছর ধরে দেশে যা যা হয়েছে সেটার একটা রিপোর্ট দেন ফাইন্যান্স মিনিস্টারের কাছে এবং প্রেসিডেন্টের কাছে। এই রিপোর্টগুলো পাঠায়, এই রিপোর্টগুলো বানিয়ে দেয় ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। সো তার বেসিসে এবং প্রিভেলেন্ট ইকোনমিক কন্ডিশনের বেসিসে গ্রোথের মাইন্ডসেট নিয়ে আগামী দিনে আমাদের কি প্ল্যানিং হবে, কিভাবে বাজেট অ্যালোকেশন করা হবে, সেই সব নিয়ে আসে আমাদের বাজেট। তাই ইকোনমিক সার্ভেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক বোঝার জন্য, যে কিভাবে আসতে চলেছে আগামী দিনের বাজেট, কোন দিকে আমাদের দেশের ফোকাস থাকতে চলেছে। সোজা কথায় ইকোনমিক সার্ভে রিপোর্টটা একবার ডিকোড করে আন্ডারস্ট্যান্ড করা মানে এবার আমাদের দেশে এই বছরে এখনো অবধি কি কি হয়েছে সেটাকে একবার বুঝতে পারা। ওকে, তো আসুন দেখাই। তো প্রথমে এই সার্ভের আউটলুক দিয়ে বলা হয়েছে যে আগামী বছরে আমরা এক্সপেক্ট করতে পারি 6.8% থেকে 7.2, 7.4 এরকম রেঞ্জে একখানা আমাদের গ্রোথ রেট, জিডিপি গ্রোথ রেট এরকমভাবে থাকতে চলেছে, এটাই এক্সপেকটেশন। এবং মোটামুটি ওভারঅল আপনারা যদি মার্কেটের মানে বিভিন্ন নিউজ চ্যানেল বা ফাইন্যান্স এক্সপার্টদের কথা শুনেন, তারাও দেখবেন যে মিড টার্ম অবধি মোটামুটি স্ট্রংলি এক্সপেক্ট করছে যে অ্যারাউন্ড 7%-এর মতো আমাদের গ্রোথ রেট থাকতে চলেছে। সো কি হয়েছে, কেন আমাদের গ্রোথ রেট এত ভালো, বা কেন কি হচ্ছে সেটার একটুখানি ব্রিফ আপনাদের বুঝিয়ে দিই যে রিপোর্টে কি কি বলা আছে। রিপোর্টে প্রথমেই বলা আছে যে এক্সপোর্টের র্যাঙ্কিংয়ে আমাদের কিন্তু প্রচণ্ড উন্নতি হচ্ছে। ফার্স্টলি ইলেকট্রনিক্স এক্সপোর্টে, আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, ইলেকট্রনিক এক্সপোর্টে FY22-তে আমরা ছিলাম 7ম র্যাঙ্কে, 7 ছিল আমাদের র্যাঙ্ক, যেটা FY25-এ আমরা চলে এসেছি 3rd-এ। হিউজ পরিমাণ মোবাইল ম্যানুফ্যাকচারিং হচ্ছে আমাদের দেশে, এবং সেটাও রিপোর্টে এসছে যে মোবাইল ম্যানুফ্যাকচারিং কিন্তু সবথেকে বড় কন্ট্রিবিউটার এই ইলেকট্রনিক এক্সপোর্ট ইনক্রিজ করার জন্য, যেটা কিনা প্রায় 30 গুণ ইনক্রিজ করেছে। একটা সময় মানে 2015 অর্থবর্ষ যদি ধরি, সেই সময় যদি 18,000 হতে থাকতো, এখন অবধি FY25-এ সেটা কিন্তু 5,45,000 অবধি বিশাল অ্যামাউন্ট অফ ইনক্রিজ করেছে। এতৎসহ ইউনাইটেড নেশনসের যে ট্রেড ডিপার্টমেন্টের যে রিপোর্ট, সেই অনুযায়ী ভারতবর্ষকে বলা হয়েছে যে এই মুহূর্তে কিন্তু ডাইভার্সিফিকেশন যদি ভাবা যায়, পার্টনার কান্ট্রি যাদেরকে নিয়ে ডাইভার্সিফিকেশন করা যেতে পারে, ট্রেড ডাইভার্সিফিকেশন, সেইখানে কিন্তু ইন্ডিয়া কিন্তু টপ চয়েস। বিকজ এবং গ্লোবাল সাউথের মধ্যে 3rd, কিন্তু ভারতবর্ষ কিন্তু একটা বিরাট বড় চয়েস হয়ে গেছে। তার কারণ এটা নিয়ে পিআইবি রিলিজও আছে আজকের ডেটেরই। তার কারণ ভারতবর্ষের সার্ভিস যে এক্সপোর্ট হয়, সার্ভিস এক্সপোর্ট মানে আমরা দু রকমের এক্সপোর্ট করতে পারি, পণ্য এবং পরিষেবা। পণ্য মানে এখান থেকে সেই চাল ডাল তেল নুন যাই হোক না কেন সেটা পণ্য।
আর আর কি সার্ভিস হয়ে থাকে, ধরুন ব্যাঙ্গালোর বা কলকাতার কোনো কল সেন্টারে বা রিমোট অ্যাক্সেসে কাজ করছে একজন আইটির এমপ্লয়ি, সে যে কোনো কোম্পানির হতে পারেন না কেন, তিনি যে সার্ভিসটা প্রোভাইড করে দিচ্ছেন আমেরিকায় বসে থাকা কোনো একটা ক্লায়েন্টের জন্য বা ইউএস বা কানাডায় বসে থাকা কোনো একটা ক্লায়েন্টের জন্য, এটা হলো আমার এক্সপোর্ট সার্ভিস, মানে সার্ভিসের এক্সপোর্ট। তো সেইটা এই মুহূর্তে অল টাইম হাইতে, ভারতবর্ষে এই মুহূর্তে এটার গ্রোথ রেট 13.6% গ্রোথ রেট হয়েছে এবং টোটাল ভলিউমটা ইজ এ স্ট্যাগারিং নাম্বার, 398.6 ইউএস বিলিয়ন ডলারের সার্ভিস এক্সপোর্ট করছে ভারতবর্ষ, উইচ ইজ এ হিউজ থিং। এছাড়া কি হয়েছে, এছাড়াও যদি আগের বছরের তুলনায় এই বছরের ইয়ার অন ইয়ার গ্রোথ আমরা হিসাব করে দেখি, তাহলে ইয়ার অন ইয়ার গ্রোথ পাওয়া যাচ্ছে টেলিকম ইনস্ট্রুমেন্টের যে সমস্ত এক্সপোর্ট হয়ে থাকে, টেলিকম ইনস্ট্রুমেন্ট মানে টেলিফোনিক লাইনের সঙ্গে জড়িত টেলিফোন জাতীয় যা যা এক্সপোর্ট হয়, সেই জিনিস এক বছরের মধ্যে ইনক্রিজ করেছে আমাদের 51.2%। সো হ্যাভিং সেড দ্যাট, এটা আমাদের কাছে বিরাট একটা বুস্ট। এবার আসা যাক যে কি কি রিস্ক আছে। শুধু ভালো ভালো কথা বললেই তো হবে না, যখন দেশের ইকোনমির কথা চলছে, যখন দেশের বাজেটের কথা চলছে, তো বাজেট বানানো হবে এই ইকোনমিক সার্ভের রিপোর্টের বেস করে অনেক কিছুই। ইকোনমিক সার্ভের এই রিপোর্টটা অনেকাংশেই কাজে লাগবে বাজেট তৈরি করার বিভিন্ন ডিসিশন নেওয়ার জন্য। তো এই যে বিভিন্ন ডিসিশন নেওয়ার জন্য বাজেটের জন্য নিয়ে যে বাজেট তৈরি হবে, তাহলে কোথায় আমাদের পজিটিভ কোথায় আমাদের নেগেটিভ দুটোই আমাদের বোঝা দরকার। তো ভালো ভালো দিকটা তো কিছুটা শুনলাম, পরে আবার শুনবো, কিন্তু কনসার্ন আমাদের কাছে থেকেই থাকে যে রিস্কখানা কি আছে। তো রিস্কের মধ্যে প্রথমেই আসছে হচ্ছে যে ইনভেস্টাররা ভারতবর্ষকে নিয়ে ভারতবর্ষে যদি ফরেন ইনভেস্টমেন্টের কথা হয়, তাহলে তাদের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট বা করছি করব করব কি আদৌ, এইরকম একটা রিল্যাক্টেন্স ব্যাপারটা কাজ করে, সেটা কিন্তু গভর্নমেন্টের নজরে অবভিয়াসলি এসেছে। এবং দেখা গেছে যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কথাটার মানে হচ্ছে যখন বাল্ক অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট হয়, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হয়। আপনারা পোর্টফোলিও মানে নিশ্চয়ই বোঝেন, নিশ্চয়ই আপনাদের ব্যাংকাররা, রিলেশনশিপ ম্যানেজাররা এই কথাটা বলে যে স্যার আপনার পোর্টফোলিওটা কারেকশন করা দরকার, হয় না, ব্যাংকের থেকে বলে যে এই মিউচুয়াল ফান্ডে ইউজ করুন বা XYZ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন বা টাকাটা ডাইভার্সিফাই করুন। তো পোর্টফোলিও ইনভেস্টমেন্ট মানে একটা ওভারঅল টোটাল ইনভেস্টমেন্ট। তো এফপিআই বলতে যেটা বোঝায় যে বিদেশ থেকে যখন বড় অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, মানে বিগ স্কেল ইনভেস্টমেন্ট যখন যেটা হয়ে থাকে, তো ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের ট্রেন্ড দেখা যাচ্ছে যে আমাদের এই আপকামিং এফআইতে একটু বেশ ডাইসি। তো তাই জন্য এটা নিয়ে কিছু আমাদের চিন্তাভাবনা করার দরকার। এবং দেখা গেছে যে লাস্ট দুটো কোয়ার্টারে লোকে ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করার থেকে ইনভেস্টমেন্ট পুল আউট করেছে কিন্তু বেশি। তাছাড়া যেটা আরও একটা জিনিস দেখা গেছে, সেটা হচ্ছে গোল্ড অ্যাজ এ স্ট্রেস সিগন্যাল। কিছুদিন আগে অবধি ইউএস ডলার নিয়ে কিন্তু বেশ চিন্তায় ছিল মানুষজন, এবং সেই কারণেই মানুষ প্রচুরভাবে এই ইকোনমিক স্যাংশন, এই ইউএস কী করছে, এই যে টালমাটাল অবস্থা, এই জন্য কিন্তু প্রচুর মানুষ গোল্ডে ইনভেস্টমেন্ট করছিলেন। ফর দ্য সেম রিজন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গোল্ডের দাম বিগত কিছুদিন ধরে কিন্তু হুড়মুড়িয়ে বাড়ছিল। সো সেইটা একটা দিকে বোঝা যাচ্ছে যে মানুষ মেটালের ওপরে ইনভেস্টমেন্টের একটু ভরসা পাচ্ছে রাদার দ্যান অন্য আদার অ্যাসেটস বা অন্য আদার মার্কেটে যদি ভ্যালুয়েশন কমতে শুরু করে, তো তার বদলে মানুষ একটু অল্টারনেটিভভাবে গোল্ড বা আদার মেটালসে ইনভেস্টমেন্ট করছে। তো এই যে রিস্কগুলো রয়েছে, এফপিআই কমছে, এটা একটা রিস্ক। মানুষের বাইরের ইনভেস্টাররা আমাদের দেশে ইনভেস্ট করা নিয়ে চিন্তা করছে, সেটা একটা রিস্ক। এবং তাই পলিসিতে এরকম কিছু পলিসি আনা উচিত যেটা এই রিস্কগুলোকে মিটিগেট করতে পারে। তো এইগুলো মাথায় রাখা হয়েছে। এবার আসা যাক পরের কথায়, কি হয়েছে, কি চলছে। ট্রেড এবং এক্সপোর্টের স্ট্র্যাটেজি, ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস, এই দুটো জায়গাতেই আলটিমেটলি সবথেকে বেশি টাকা গেইন করা যেতে পারে। ম্যানুফ্যাকচারিং একটা লেভেল অফ জিডিপিতে হেল্প করে,
সার্ভিস অবভিয়াসলি তার থেকে অনেকটা বেশি হেল্প করে। কিন্তু এটা বোঝা যাচ্ছে সার্ভে থেকে যে ম্যানুফ্যাকচারিং যাই হোক না কেন, মানে সার্ভিস যাই হোক না কেন, সার্ভিসের ইনকাম কিন্তু যদিও বেশি, কিন্তু ম্যানুফ্যাকচারিং বেশি হলে তার যা ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টকে সাবস্টিটিউট করার মতো কিন্তু কোনো কিছু নয়। কারণ অবভিয়াসলি ম্যানুফ্যাকচারিং হলে কি হবে, ম্যানুফ্যাকচারিং হলে কর্মসংস্থান বেশি হবে, রাইট অন্য। তো এই একটা ব্যাপার। এবার এর মধ্যে হয়ে গেছে, আপনারা ইতিমধ্যেই জানেন, ইন্ডিয়া এবং ইউ এর মধ্যে একটা এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এইটা ভারতবর্ষকে আগামী দিনে প্রচুর গ্রোথ করতে হেল্প অবভিয়াসলি করবে। সেইটা হচ্ছে একটা নতুন দিকের দিশারি হতে চলেছে ইন্ডিয়া ইউ এফটিএ। কারণ ভারতবর্ষের যারা এক্সপোর্টার তাদের কাছে নতুন মার্কেট খুলবে, আগে যেখানে ট্যারিফ বসতো সেই দিকগুলো কমবে। তো তাই জন্য আমাদের দেশে উৎপাদিত পণ্য ইউ এর পুরো 27খানা দেশের মধ্যে অলরেডি সেল হতে পারবে। তো তাই এখন যদি গভর্নমেন্টের স্কিমসগুলো থাকে এমনভাবে আগামী দিনে, যাতে কিনা ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্টস এদেরকে যদি সাপোর্ট করা হয়, তবে গিয়ে দেখা যাবে এক্সিস্টিং ইনভেস্টর, এক্সিস্টিং বিজনেসম্যান এবং আপকামিং জেনারেশনস অফ বিজনেসম্যান যারা থাকবে তারা আরও বেশি উৎসাহিত হবেন এবং তারা অবভিয়াসলি ইনভেস্টমেন্ট করতে চাইবেন। এছাড়াও কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানতেন যে 4টে লেবার কোড এসছে। আগের যে লেবার কোডগুলো ছিল তার মধ্যে থেকে কিছু একটুখানি মডিফিকেশন হয়েছে এবং কোডিফাই করা হয়েছে লেবার কোডসগুলোকে। সো সেইটা কিন্তু এক্সপেক্ট করছে যে আমাদের লেবার ফোর্স বা আমাদের ওয়ার্কফোর্স যেটা রয়েছে তাদেরকে মোটিভেটেড রাখবে এবং তাদের থেকে যে আলটিমেটলি যে ডিজায়ার্ড প্রোডাকশন সেটার অবভিয়াসলি বেটার করার চেষ্টা চলবে। এইবার আসি ভালো আরও কিছু খবরে, যেটা বলেছে, যেটা দেখাচ্ছে যে ওয়াই ইন্ডিয়া ইজ অন আ রাইট ট্র্যাক। সো প্রাইমারি ক্যাপিটাল বুস্ট, আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের ব্যাংকের ছাত্ররাও জানে ক্যাপিটাল মার্কেট, প্রাইমারি ক্যাপিটাল মার্কেট কি। খুব সহজে বোঝানোর জন্য বলি, ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মানে হচ্ছে পুঁজি, আপনারা নিশ্চয়ই জানেন। তো ক্যাপিটাল মার্কেট হচ্ছে যেখানে পুঁজি নিয়ে কথাবার্তা হয়। দেশে অর্থনৈতিক বাজারকে দুভাবে আমরা ভাগ করি, একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, একটা হচ্ছে মানি মার্কেট। মানি মার্কেটকে রেগুলেট করে হচ্ছে আরবিআই, আর ক্যাপিটাল মার্কেট মানে পুঁজির মার্কেট সেটাকে রেগুলেশন করে হচ্ছে সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো বেসিক্যালি কোম্পানি যখন গ্রো করছে তার কাছে দরকার কি, তার কাছে দরকার পয়সা। এবার কোম্পানি পয়সা কোত্থেকে নিতে পারে? অবভিয়াসলি সে ব্যাংকের কাছে আসতে পারে, লোন নিতে পারে। এছাড়া তার কাছে উপায় কি? এছাড়া তার কাছে উপায় হচ্ছে শেয়ার মার্কেটে আসা, নিজের শেয়ার ছাড়া, রাইট অর নো? তো যখন কোনো একটা কোম্পানি প্রথমবারের জন্য শেয়ার ইস্যু করে সেটাকে বলা হয় আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও। এইবার কি দেখা গেল? দেখা গেল 2025 এই অর্থবর্ষ যেটা চলছে সেইটাতে তার আগের অর্থবর্ষর তুলনায় 2025 সালে মানে আগের অর্থবর্ষের তুলনায় এটা যেটা চলছে এটা হচ্ছে FY25-26। মনে রাখবেন অর্থবর্ষ কিন্তু সবসময় এপ্রিল থেকে মার্চ কাউন্ট করা হয়। তো এখন যেটা চলছে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26, 25-26 অর্থবর্ষ চলছে। তো এইবার এই যে 25-26 অর্থবর্ষ চলছে এটাতে বিগত অর্থবর্ষের তুলনায় আইপিওর সংখ্যা বেড়েছে 20%। তার মানে আগের বছর মানে 24-25-এর অর্থবর্ষে যদি 100খানা কোম্পানি যারা আইপিও লঞ্চ করেছিল তার পরিবর্তে এখন 120খানা কোম্পানি আইপিও লঞ্চ করছে। যেটা কি প্রদর্শন করছে? যেটা প্রদর্শন করছে যে ইন্ডিয়ার বিজনেস এতটাই গ্রোয়িং যে মোর অ্যান্ড মোর কোম্পানিজ এগিয়ে আসছে যাদের প্রয়োজন, যাদের ক্যাপিটালের প্রয়োজন। তো বিজনেসে ক্যাপিটালের প্রয়োজন মানে অবভিয়াসলি এটা বোঝায় যে ইটস এ গ্রোয়িং মার্কেট, এখানে চাহিদা রয়েছে, এখানে ক্যাপিটালের চাহিদা রয়েছে। চলুন আরও দেখা যাক আরও কি কি অবজার্ভ করা হয়েছে। ক্রিটিক্যাল মিনারেলস আর নাও নিউ চোক পয়েন্টস, লিথিয়াম, কোবাল্ট, নিকেল, কপার। এই 4টে মিনারেলস এমনই যেগুলো আজকের দিনে ক্রিটিক্যাল মিনারেল। কারণ কি? কারণ আমরা যদি ডিপেন্ডেন্ট থাকি একটা দেশ হিসেবে অন্য একটা জায়গা থেকে আমাদের কাছে এই মিনারেলটা আসা দরকার। লিথিয়াম ব্যাটারির জন্য বা কোবাল্ট
যে কোনো কিছু যদি অন্য একটা দেশ সেটাকে দিতে না চায়, সেটার প্রোডাকশনটাকে হল্ট করে বা সেটার ডেলিভারিটাকে হল্ট করে, বা কোনো কারণে কোনো ব্যাপারে ইউএসের আজকাল মনমর্জি নিজের মতো চলছে, যদি একটা স্যাংশন দেয়, যদি এই ইম্পোর্টটা আটকে যায় এই মিনারেলসগুলোর, তাহলে সেটা আমাদের কাছে বিরাট একটা স্ট্র্যাটেজিক ডিলে তৈরি করে দেবে। তো সেটাই নোটিস করেছে গভর্নমেন্ট, এবং ইকোনমিক সার্ভেতে এটা মেনশন রয়েছে যে এইগুলো কিন্তু এখন, এই মিনারেলসগুলো কিন্তু এখন স্ট্র্যাটেজিক্যালি নতুন ভারতবর্ষের গ্রোথের জন্য এগুলো কিন্তু চোখ পয়েন্ট হিসেবে আসতে পারে। তো আমাদের কিছু একটা অল্টারনেটিভ চিন্তাভাবনা করা দরকার। আচ্ছা, এছাড়াও আমরা অলরেডি আপনাদের কিছু ভালো পয়েন্ট, কিছু খারাপ পয়েন্ট নিয়ে কিছুটা বোঝানোর চেষ্টা করলাম। অবভিয়াসলি এরকম যেহেতু আমরা এমন একটা সময় রয়েছি 29 তারিখে, আগামী দিনে বাজেটও আসবে কিছুদিনের মধ্যেই, 1-2 দিনের মধ্যেই। তো আগামী দিনে আরও এগুলো আমরা এক্সপ্লোর করতে থাকবো, নতুন রিপোর্টস নিয়ে আমরা আরও আনতে থাকবো আপনাদের জন্য। যদি আপনারা শুনতে চান আমাদের বলতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আমাদের যারা ছাত্ররা আছে, যারা বিভিন্ন পরীক্ষার জন্য পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য এই ডকুমেন্টে রাখা ছোট্ট কিছু কোশ্চেন্স, যেমন ইকোনমিক সার্ভে কারা প্রিপেয়ার করেন, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট কে থাকে বলে দিয়েছি অলরেডি। আচ্ছা, তো এইগুলো, এবং জিডিপির মানে কি, ফাইন্যান্স কমিশনের চেয়ারপারসনকে, খুব কমন কিছু ছোট ছোট কোশ্চেন আছে। যদি আপনারা চান আপনারা এখানে এই যে কিওয়ার্ডটা রয়েছে আমাদের ফ্রি পিডিএফের জন্য, আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের, এখানে এগুলো আপলোড হয়, আপনারা এগুলো দেখতে পারেন। তো আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো এই প্রতিবেদন, এবং আরও আপনারা শুনতে চান কিনা। তো আমরা আনতে থাকবো এরকমভাবে। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং ভালো থাকবেন।